আজকের পর্বে আপনাদের যে ভিডিওগুলো দেখাবো বা যে বিষয়ে আলোচনা করব, নিশ্চিতভাবে আপনারা আফসোস করতে পারেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো কেন এতটা এগিয়ে চলেছে এবং সেখানে যে রাজনীতি শেষ কথা বলে না তার আজকে জলজ্যান্ত প্রমাণ দেবো। আর পশ্চিমবঙ্গবাসী হিসাবে হয়তো এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যেতে পারেন। প্রথমে আপনাদের দেখাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার একটি ডিসিশনের কথা। এটি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কি সেই সিদ্ধান্ত? না, আসামে বছরের পর বছর ধরে একটা কালচার, ভিআইপি কালচার চলে আসছিল। সেই কালচারটা হচ্ছে যে যারা জননেতা, এমপি বা এমএলএ, তাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিত না আসাম গভর্নমেন্ট এতদিন পর্যন্ত। এবং হিমন্ত বিশ্ব শর্মা আসার আগে থেকেই এই আইন প্রণয়ন ছিল আসামে। সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি অতটা খেয়াল করিনি যে এই কালচারটা ছিল এবং এই কালচারটাকে সম্ভবত আমার আগেই ধ্বংস করা উচিত ছিল। কিন্তু দেরিতে হলেও তিনি যেটা করলেন যে এবার থেকে আসামের যে কোনো জনপ্রতিনিধি তাদের বাড়ি বা বাংলোর নিজেদের ইলেকট্রিক বিলের টাকা নিজেদের পেমেন্ট করতে হবে। আসাম গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তাদের ইলেকট্রিক বিল মেটাবে না এবং নিজেদের গ্যাটের কড়ি খরচা করে এবার থেকে আসামের জনপ্রতিনিধিদের কিন্তু এই টাকা মেটাতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, শুরুটা যে তিনি নিজেই করবেন এমনটাই জানিয়েছেন। 1 জুলাই তিনি প্রথম পেমেন্ট করবেন তার বাড়ির ইলেকট্রিসিটি বিলের জন্য। এবার থেকে প্রত্যেকবার তিনি নিজেই তার বাড়ির ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন এবং আসামের প্রত্যেকটি জনপ্রতিনিধি তাদেরকেও নিজেদের পয়সা খরচ করে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে। সাধারণ মানুষের ওপর এই বোঝা চাপিয়ে কোনো জনপ্রতিনিধি আর ফ্রিতে বিদ্যুৎ সাপ্লাই পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। দেখুন তার ভিডিওটা আপনাদের দেখাবো। তিনি অসমীয়া ভাষায় বলেছেন, কিন্তু অসমীয়ার সঙ্গে বাংলার একটু মিল রয়েছে। পুরোটা বুঝতে না পারলেও আমার বিশ্বাস 70% আপনারা বুঝতে পারবেন যে তিনি কি বলতে চেয়েছেন। তার বক্তব্যটা আপনারা শুনুন। আমার সাধাৰণতে দেখা যায় যে আমাৰ মন্ত্ৰীসকলৰ আৱাস আৰু সিনিয়ৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰসকলৰ আৱাস বা ছেক্ৰেটাৰিয়েটৰ কৰ্মচাৰীসকলৰ আৱাসত ইলেক্ট্ৰিচিটি বিল ইমান দিনে চৰকাৰে দি আছিল। আজি ৭৫ বছৰৰ এইটো লিগেচি আজি নহয়। কোনো চৰকাৰ, কোনো মুখ্যমন্ত্ৰী, কোনো প্ৰধান মুখ্য সচিব সকলোৰে ঘৰত ব্যৱহাৰ কৰা ইলেক্ট্ৰিচিটিৰ বিল ৰাজ্য চৰকাৰে ইমান দিন বাজেটৰ পৰা দি আছিল। ইতিমধ্যে আমি 1 জুলাইৰ পৰা প্ৰযোজ্য হোৱাকৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হওক, মন্ত্ৰীসকলে হওক, সিনিয়ৰ অফিচাৰসকলে হওক, আমি আমাৰ ইলেক্ট্ৰিচিটিৰ বিলখন আমি দিম, যাতে আমি নিদিয়াৰ কাৰণে ইলেক্ট্ৰিচিটি বোৰ্ডৰ যি ক্ষতি হয় সেই ক্ষতিৰ বিনিময়ত তেওঁলোকে যাতে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰিব নালাগে। এতিয়াৰ পৰা আমি সেই দিশতো সিদ্ধান্ত লৈছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ কৰ্মচাৰী বা সকলোকে আমি জনাইছোঁ যে কোৱাৰ্টাৰত থাকিলে ইলেক্ট্ৰিচিটি বিল আমি চৰকাৰৰ পৰা লোৱা উচিত নহয়। আৰু ইয়াৰ প্ৰথম আদৰ্শ হিচাপে মুখ্যমন্ত্ৰী আৰু মুখ্য সচিবৰ বাসভৱনৰ পৰাই ইয়াক আমি ক্ৰিয়ান্বিত কৰিব খুজিছোঁ। আজিলৈকে ৭৫ বছৰে মোৰ আগত অসমৰ যিমান মুখ্যমন্ত্ৰী হ'ল বা ময়ো ৩টা বছৰ ইলেক্ট্ৰিচিটি বিল মই ফ্ৰী লৈ আছিলোঁ। ময়ো নাজানিছিলোঁ। এদিন আলাপ আলোচনাত ফটক কৰি ওলালে যে ইয়াৰ বিলটো অমুক হেডৰ পৰা দিয়া হয়। আমি নিৰ্দেশ কৰিছিলোঁ, এতিয়া মিটাৰ টিটাৰ তেওঁলোকে লগালে। 1 জুলাইৰ পৰা আমি নিজৰ ঘৰৰ বিল আমি নিজে দিয়া আৰম্ভ কৰিম। ইও আমাৰ ইলেক্ট্ৰিচিটি বোৰ্ডক যথেষ্ট সহায় কৰিব বুলি মই আশা কৰোঁ। শুনলেন বন্ধুরা, ভাবুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি চাইতেই পারতেন যে যেমন চলছে চলুক, জনপ্রতিনিধিরা এতে রুষ্ট হয়ে যাবেন, কিন্তু তিনি এটাই ভাবলেন যে সাধারণ মানুষের ওপর বোঝা না চাপিয়ে কার্যত জনপ্রতিনিধিদের এই টাকা নিজেদেরই বিয়ার করা উচিত। এবং আমি সত্যি জানি না এই ইনফরমেশন আমাদের নেই পশ্চিমবঙ্গেও এই ভিআইপি কালচার আছে কিনা। পশ্চিমবঙ্গের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও কি ইলেকট্রিক বিল ফ্রিতে পান? তাদেরও কি বিদ্যুৎ বিলের খরচা হয় না? এই উত্তর আমার জানা নেই, জানার চেষ্টা করব। আপনাদের কারুর জানা থাকলে অবশ্যই লিখে জানাতে পারেন। এবং শুধুমাত্রই যে এটা একটি মাত্র ঘটনা এমনটা নয়, আপনাদের এবার নিয়ে চলে যাব উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও ভিআইপি কালচারের বিরুদ্ধে, যে সাধারণ মানুষ যা পাবে নেতা নেতৃত্বরাও এক্স্যাক্টলি সেটাই পাবে, তার বেশি কিছু নয় বলে বিজেপি কিন্তু বিভিন্ন স্টেটে এটা ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে। একটি প্রমাণ দিলাম, আরও একটি অন্য ধরনের প্রমাণ আপনাদের দেব উত্তরপ্রদেশের একটি ঘটনায়। আপনাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা হচ্ছে ডেপুটি তহসিলদার মোহাম্মদ আরসালান রশিদ, তিনি একজন মহিলাকে নিয়ে রাত্রির বেলায় গাড়িতে করে, পার্সোনাল গাড়িতে করে যাচ্ছিলেন এবং তার গাড়িতে ভিআইপি লাইট লাগানো ছিল। অর্থাৎ ভিআইপি লাইট লাগালে আপনারা জানেন বিভিন্ন রকমের রাস্তায় ট্রাফিকের সুবিধা হয়, কোনো ট্রাফিক আটকায় না, একেবারেই ছেড়ে দেন ভিআইপি পার্সন বলে। কিন্তু যোগী আদিত্যনাথের সরকার বা সেখানকার যারা পুলিশ প্রশাসন তারা লক্ষ্য করেছেন যে রাত্রির বেলায় কেউ একজন নীল আলো জেলে গাড়ির মধ্যে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ধাওয়া করেন, ধাওয়া করে সেই গাড়িটিকে আটকানো হয় এবং জানা যায় তার মধ্যে বসে রয়েছেন একজন আইএএস বা আইপিএস অফিসার, যার ডেজিগনেশন হচ্ছে ডেপুটি তহসিলদার, নাম মোহাম্মদ আরসালান রশিদ। তাকে প্রশ্ন করা হয় যে আপনি রাত্রির বেলায় কোথায় যাচ্ছেন এই নীল আলো জেলে? তখন হঠাৎ করেই উনি থতমত খেয়ে যান এবং বলেন যে কোর্টের দিকে যাচ্ছেন। তারপরেও পুলিশ প্রশাসন তাকে বাধা দেয়, বলে আপনি তো যাবেন, আগে চালান কাটুন, আগে আপনার ফাইন জমা দিন, তারপরে আপনি যাবেন। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখায়। পশ্চিমবঙ্গের কোনো পুলিশ প্রশাসনের কি সাহস থাকবে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কিংবা কোনো পুলিশ অফিসারকে এই প্রশ্ন করার? দেখুন সেই ভিডিওটা যোগী রাজ্যের। गाड़ी में हैं? हाँ कैमरा खोलो। रुकाओ। ये आप कौन है? नायब तहसीलदार नहीं पूर्व। ये रेड लाइट लगाने के लिए प्राइवेट गाड़ी में थराइज हैं आप? नहीं, प्राइवेट गाड़ी का हाँ? एक्चुअली हाईकोर्ट लेके जाता हूँ। नहीं, हाई कोर्ट जाने से ये नहीं, आप प्राइवेट गाड़ी में लगाए हुए हैं। नहीं, उतारिए इसको तत्काल। ये नायब तहसीलदार में ही पूर्वा हैं और लाल नीली बत्ती लगाए हुए हैं। आपका शुभ नाम? आपका शुभ है? अरसलान। नायब तहसीलदार में ही पूर्वा। लाल नीली बत्ती अलाउ नहीं है माननीय मुख्यमंत्री जी के, पहले गाड़ी का चालान होगा उसके बाद। দেখলেন বন্ধুরা, আপনারা মনে রাখতে পারবেন যে অনুব্রত মণ্ডলকে যখন বারবার ডাকা হতো, আমার মনে রয়েছে অনুব্রত মণ্ডল একেবারে নীল বাতি লাগানো গাড়ি চেপে তিনি ঘোরাঘুরি করতেন এবং হসপিটালেও যখন তিনি আসতেন, অর্থাৎ ইডি সিবিআই যখন ডাকাডাকি করছিল বারবার, তিনি যখন হসপিটালে ভর্তি হচ্ছিলেন তখন সেই নীল বাতি লাগানো গাড়ি করেই তিনি ভর্তি হচ্ছিলেন। অথচ পুলিশ প্রশাসন কোনো প্রশ্ন তোলেননি। শেষে একেবারে কলকাতা হাইকোর্টে যখন মামলা করা হয়েছিল তখন তার গাড়ি থেকে ওই নীল বাতি খুলে নিতে বাধ্য হয়েছিল। অথচ দেখুন যোগী রাজ্যে, যেখানে আমাদের এখানকার শাসক দলের নেতৃত্বরা প্রশ্ন তোলেন যে সেই রাজ্যে নাকি আইনের শাসন নেই, কিন্তু সেখানে পুলিশ প্রশাসন কতটা শিরদাঁড়া সোজা করে রাখে দেখুন, যে একজন ডেপুটি তহসিলদার তাকে পর্যন্ত গিয়ে পুলিশ থামাচ্ছেন নীল বাতি লাগানো। কেন একজন সরকারি আধিকারিক রাত্রির বেলায় নীল বাতি লাগিয়ে যাবেন সেই নিয়ে প্রশ্ন করছেন এবং তাকে ফাইন পর্যন্ত দিচ্ছেন। এইটা হচ্ছে ডিফারেন্স, এবং ডিফারেন্সটা তখনই তৈরি হয় যদি প্রশাসনের তরফ থেকে নির্দেশ আসে। যোগী আদিত্যনাথ যদি এই ধরনের নির্দেশ না দিতেন, পুলিশ প্রশাসনের ক্ষমতা হতো এইভাবে নিরপেক্ষভাবে আচরণ করার। ঠিক তেমনি ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দিতেন, তাহলে তৃণমূল কংগ্রেস আশ্রিত কোনো দুষ্কৃতী বাহিনীর কোনো ক্ষমতা হতো? এই পোস্টপোল ভায়োলেন্সের মতো হিংসা ছড়ানোর কারোর কোনো ক্ষমতা হতো না যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ আসতো। কিন্তু দেখুন আপনারা, এত দিন চলে গেল, প্রত্যেকবার সেই চেনা ছবি, ভোট আসবে, ভোট যাবে, মানুষের ওপর অত্যাচার হবে, অথচ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কোনো বক্তব্য বলছেন না, একটা মেসেজ দিচ্ছেন না যে না তোমরা বন্ধ করো, হিংসা বন্ধ করো, এরকম করা উচিত না, একদম কেউ বলছেন না। এটা অবাক করে না? যোগী রাজ্য তারা করতে পারে, ভিআইপি কালচার বন্ধ করতে পারে, আসাম তারা বন্ধ করতে পারে, আর পশ্চিমবঙ্গ তাদেরকে উদাহরণ দেয়, অথচ তাদেরকে ফলো করতে পারে না। আপনাদের একটা মারাত্মক ঘটনা দেখাবো, সেই ঘটনাটা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স সংক্রান্ত। আপনারা জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব 5 জনের এক টিম পাঠিয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, যে কি পোস্টপোল ভায়োলেন্স চলছে বা যারা আক্রান্ত তাদের বক্তব্য শোনার জন্য। তার মধ্যে অনেক নামি দামি ব্যক্তিত্ব রয়েছেন। উল্লেখযোগ্য হলেন প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
তাদের সামনেই এক মহিলা, আক্রান্ত মহিলা কিভাবে কান্নায় ভেঙে পড়ছে দেখুন। এবং কিসের অভিযোগ জানেন? তাকে রেপ করেছে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী, পোস্ট পোল ভায়োলেন্সের নামে রেপ করেছে। কেন? তার অভিযোগ ছিল যে তিনি নাকি বিজেপি করেন। এইটুকুই তার অভিযোগ, এটুকুই তার অপরাধ। এই অপরাধের জন্য দুষ্কৃতী বাহিনী তাকে রেপ করেছেন এবং সেই মহিলা হাসপাতালে শুয়ে এখনো আতঙ্কে কাঁদছেন, যে তিনি বলছেন যে ওরা আবার এখানেও চলে আসতে পারে, এখানে এসেও আমাকে মেরে দিতে পারে। তার আকুতি আপনারা শুনুন। কেন্দ্রীয় প্রতিনিধির সামনে কিভাবে কান্নায় ভেঙে পড়ছেন। তার আইডেন্টিটি আমরা লুকিয়ে রেখেছি, কিন্তু কি বলছেন তিনি, কি মর্মান্তিক ভাবে তার বর্ণনা, অত্যাচারের বর্ণনা দিচ্ছেন, কয়েক সেকেন্ডের ভিডিও, সেটা আপনারা শুনুন একবার। তুমি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার তুমি ভয় একটু- করছে, কেউ এখানে এসে আমাকে কিচ্ছু করতে পারবে না, কারো সাহস নেই। सीधा আছে না, সব সাথ কারো সাহস নেই, पूरी पार्टी साथ और हिम्मत नहीं हारना, একদম চিন্তা बिल्कुल করো नहीं না। हारना। একদম চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার তুমি ভয় একটু- করছে, কেউ এখানে এসে আমাকে কিচ্ছু করতে পারবে না, কারো সাহস নেই। सीधा আছে না, सब साथ কারো সাহস নেই, पूरी पार्टी साथ और हिम्मत नहीं हारना, একদম চিন্তা बिल्कुल করো नहीं না। हारना। এবার আপনারা বলুন, আপনারা কি বলতে চান? কি ভয়ঙ্কর বক্তব্য শুনলেন, কান্নায় ভেঙে পড়েছেন। প্রথমত তাকে রেপ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে এবং তারপরে তিনি হাসপাতালে শুয়ে ভয় পাচ্ছেন যে এখানে পর্যন্ত এসে আক্রমণ করতে পারে। এবং বিশ্বাস করুন, করতেই পারে, কেউ কিচ্ছু করতে পারবে না। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করতে পারে, তাহলে যে কোনো বিরোধী দলের নেতৃত্বরাই বা কর্মীরা একেবারেই ভয় পাবে, এটা তো স্বাভাবিক। একটা সভ্য সমাজে তো আইন রয়েছে, শাসন রয়েছে। আইন বা শাসন দুটোই যদি উঠে যায়, তাহলে ভয়ের তো যথেষ্টই কারণ রয়েছে। একমাত্র বোধহয় নির্ভয়ে বুক চিতিয়ে ঘুরতে পারছে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেন যারা, এবং তারা যত কিছু গুন্ডারাজ করছেন, যা কিছু করছেন, তা সত্ত্বেও কিন্তু তাদের ভয়ের কোনো কারণ নেই। পুলিশ প্রশাসন তাদের দেখতে পাবে না। কি অদ্ভুত রাজ্যে আমরা বাস করছি। এবং জানি না এই সমস্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা বারবার আসেন ফ্যাক্ট ফাইন্ডিং এর নামে, এই অত্যাচারিতদের কথা শোনার পর তারা কি রিপোর্ট জমা দেন, আর পশ্চিমবঙ্গ নিয়ে কিছুই পরিবর্তন হয় না। সেই দিনের পর দিন একই ছবি আমরা দেখতে চলে এসেছে। যাই হোক, আপনাদের শুধু এটাই বলার চেষ্টা করলাম, বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে যে আঙুল তোলা হয়, দুটো ভিডিও আপনাদের সামনে দেখালাম। এই ভিআইপি কালচারগুলো কিভাবে ভেঙে দিতে চাইছে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তারা কিভাবে এগিয়ে আসছেন সেটা আপনারা দেখুন। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে নিশ্চুপ রয়েছেন, বিরোধী দলের কর্মীদের আঘাতের পর কিভাবে নিশ্চুপ রয়ে গিয়েছেন, সেটাও আপনারা খেয়াল করুন। এই দুটি পার্থক্য আপনারা খেয়াল করুন। এবং যারা ভাবছেন আমরা নিশ্চিন্ত রয়েছি কারণ আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছি বলে আমরা নিশ্চিন্ত, আমার মনে হয় এটা কোনো কাজের কথা নয়। কেন কোনো কাজের কথা নয়? আপনারা হয়তো 10 বা 15 বছর পরের এর রিপ্লাইগুলো পাবেন, কিন্তু সেটাও কাম্য নয়। যে কোনো হিংসাকেই যে কোনো কারুর নিরপেক্ষভাবে বন্ধ করার আবেদন জানানো উচিত, সেটা যোগী রাজ্যেই হোক কিংবা দিদি রাজ্যেই হোক। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। আজকের পর্ব দীর্ঘায়িত আর করলাম না, আমি শুধু দেখানোর চেষ্টা করলাম যে মুখ্যমন্ত্রী যে রাজ্যেরই হোক না কেন, তিনি যদি সঠিক ডিসিশন নেন, তিনি যদি সঠিক পথে থাকেন, তাহলে দুষ্কৃতকারীদের বাড়বাড়ন্ত হতে পারে না। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। এবং ভিআইপি কালচার বন্ধ করার যে প্রচেষ্টা বিজেপি শাসিত রাজ্যগুলো করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি তার প্রয়াস করবেন? কি মনে হয় আপনাদের? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।